সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি উপন্যাসটির ২০ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। পিলুর মুখে আশ্চর্য সরল মধুর হাসি, এমন উজ্জ্বল চোখ মুখ যে নিমেষে সে ভুলে গেল দাদাটার উপর তার অভিমান হয়েছিল। পুটুলিটা তুলে ঝেড়ে ঝুড়ে আবার বগলে নিল। শেষে একটা কচুবন পার হয়ে যেমন অন্যবার ডাকে, এবারেও ডাকল, নবমী, আমি দা ঠাকুর। নবমী টের পায় সে সরল বালক তার জন্য কোনো খবর বয়ে এনেছে। পৃথিবীতে নবমীর কাছে খবর পৌঁছে দেবার কেউ নেই। সে বনের ফল পাকুড় খেয়ে থাকে, কচু ঘেঁচু সিদ্ধ করে খায়, আর আছে একটা ছাগল আর তার দুধ। বনটা পুরো পার হয়ে যাবার ক্ষমতা সে কবেই হারিয়েছে। পিলুই একমাত্র তার ডাক পিয়ন। বনটার বাইরে কি হচ্ছে না হচ্ছে সব খবর দেয়। বন কেটে যারা ঘর বাড়ি বানাচ্ছে তাদেরও। বুঝতে পারি নবমী এক্ষুনি সাড়া দেবে। ঠিক জবাব এলো, একটু দাঁড়াও গো দা ঠাকুর। এই ফাঁকে সে পিলুর দেওয়া বাবার পুজো পার্বণে পাওয়া খোঁট পড়ে নেবে। বনের ভিতর কে আর দেখে, লজ্জা নিবারণের দায় তার থাকে না। গাছপালার মধ্যে অবিরাম যে কথাবার্তা চলে, তার মধ্যে লজ্জা নিবারণের কথা থাকে না। সে পিলুর ডাকে সাড়া দেয়। ছাগলটা ব্যয় ব্যয় করে ডাকে মানুষের সাড়া পেয়ে। ছাগলের যে বাচ্চাটা নবমী বুড়ি পিলুকে দিয়েছিল, পিলুর অত্যধিক যত্ন এবং পর্যাপ্ত আহারে পেট ফেঁপে মরে গেছে। নবমী বলেছে বাচ্চা হলে আবার তাকে একটা দেবে। নবমীকে সহসা দেখলে এখন সত্যি ডাইনি বুড়ির মতো মনে হয়। চেহারাটা হাড় জিরজিরে, আরও কঙ্কালসার। দাঁত দুপাশে দুটো বের হয়ে আছে। আলগা মতো দাঁত দুটো কথা বলতে গেলে নড়ে। চোখ কোটরাগত, নাক বাজ পাখির মতো লম্বা। তেনাকানি পরে সে যখন বনের ভিতর থেকে লাঠি ঠুকতে ঠুকতে বের হয়ে এলো, তখন পিলুর কি আনন্দ। পিলু বোধহয় ভাবে একদিন নবমী বুড়ি আর তার ডাকে সাড়া দেবে না, মরে যাবে। যেতে আসতে একবার খোঁজ নিয়ে যায়, সে শুধু বুড়ি বেঁচে আছে কিনা। বুড়ির খোঁজ খবর নেয়, কি খায় জিজ্ঞেস করে। সেই নবমী কাছে এলে পিলু বলল, আমার দাদা, চিনতে পারছ? ও মা, কি মানুষ গো! আমি কি কালা না হাবা যে চিনতে পারবো না? তারপরেই লম্বা হয়ে গেল। গড় হলে আমার ভারী লজ্জা করে। পিলুকে এখন সাক্ষাৎ দেবতা ভেবে থাকে। সে যেন কখন আসে এমন এক অপেক্ষা তার। কে জানে এভাবেই কোনো শবরের প্রতীক্ষা ছিল কিনা সেকালে। নবমী আর পিলুকে দেখে আমার কেন জানি চোখে রামায়ণের সে সুন্দর কাহিনীটি ভেসে ওঠে। পিলু বলল, দাদা আমার মাস্টার হয়েছে। মাস্টার? হ্যাঁ গো, দাদা ছাত্র পড়াবে। কালীবাড়ি চেনো? আমরা সেখানে যাচ্ছি। দাদাকে পৌঁছে দিয়ে আবার ফিরব। তবে আর দেরি করবেন না গো দা ঠাকুর, ফিরতে ফিরতে সাঁঝ লেগে যাবে। ভয় পেলে বলবেন। বন বাদারে কত কিছু থাকে, এরা আমাকে চেনে। আমার কথা বলবেন, বলবেন নবমী বুড়ির দা ঠাকুর আমি, কেউ ছুঁতে সাহস পাবে না। নবমীর কাছ থেকে এভাবেই বুঝি পিলু ভয় জয় করার সাহসের মন্ত্র পায়। সে বলল, আমার দাদার গায়ে হাত বুলিয়ে দাও, আমায় যে দিয়েছিলে। আমার গাটা ভয়ে কেমন শিরশির করছিল। পিলুর যে কত রকমের বিশ্বাস গড়ে উঠেছে। লাঠি ঠুকে ঠুকে নবমী আমার দিকে এগিয়ে আসছে। আমি পালাবো কিনা ভাবছি। পিলু বুঝতে পেরে বলল, ভয় পাস না দাদা, নবমী বলেছে আমি ওর মতো পরমায়ু পাবো। এখন দাদারও এমন হয়তো সে চায়। ততক্ষণে নবমী আমার গায়ে হাত বুলিয়ে দিল, বলল, আমার মতো পরমায়ু পান গো দা ঠাকুর, আমার কেশের মতো। দেশ ছাড়া হয়ে আমরা কত অসহায় পিলুর আচরণ দেখলেই টের পাওয়া যায়। এদেশে এসে হেজে মেজে না যাই,
তার জন্য পিলু সব দিকে খেয়াল রেখে চলে। নবমীকে দেখলে পুণ্য হয়, আয়ু বাড়ে, এসব পিলুর ধারণা। বাবার সম্বল শালগ্রাম শিলা, মার বিপদনাশিনী ব্রত। এত সব আছে বলেই কেন জানি মনে হলো আমরা ঠিক বেঁচে আছি। পিলুর এখন আর কোনো ভয় নেই। দাদাকে বনবাসে দিয়ে এলেও না, সে বরং আমাকে গার্জিয়ানের মতো শেখাচ্ছে। দাদারে। কি? আমরা হাঁটছি আর কথা বলছি। ইটের ভাটা পার হলে সেই কারবালা, ডান দিকে মাইলখানেক জুড়ে মাঠ, মুসলমানদের সারি সারি কবরখানা, মিনার, বাঁধানো শান, রূপলি চাঁদ তারা আঁকা, আর উপরে বিশাল সব বৃক্ষ, মিনারে কত স্মৃতিকথা লেখা, পড়া যায় না, উর্দু ভাষায় লেখা। সোজা গরুর গাড়ি চলার মতো একটা পথ, উঁচু নিচু ঝোপঝাড়। পিলু দুলাফে আমার আগেই এসে গেল, বলল, দাদারে। কি বলবি? তো পেট ভরে খাবি। খাবো না কেন? তুই ঠিক লজ্জায় পেট ভরে খাবি না। হ্যাঁ বলেছে। ঠিক জানি, আমরা কাঙাল হয়ে গেছি। না রে, কাঙাল হব কেন? মাঝে বলে তোমাদের রাক্ষসে ক্ষুধা কার ক্ষমতা নিবারণ করে। পিলু ঠিকই বলেছে। ছর্দির ওখানে এর জন্য আমার ভোগান্তি গেছে। পিলু কষ্ট পাবে বলে তাকে গল্পটা বলিনি। পাইস হোটেল বলে অবশ্য সেখানে আমার খেতে কোনো লজ্জা ছিল না। পয়সা দিয়ে খাবো, যত খুশি খাবো। যত খুশি খেতে গিয়ে ঝামেলাটা হয়েছিল। কিন্তু কালীবাড়িতে ছর্দির মতো যদি কেউ থাকে, তাহলে মুখ তুলে খেতেই পারবো না। পিলুটা কি করে যে টের পায়। কি রে, খাবি তো? হ্যাঁ হ্যাঁ খাবো। আমার কি, না খেলে নিজেই কষ্ট পাবি। বড় হলে কেউ সঙ্গে থাকে না, নিজেরটা নিজেরই দেখতে হয়। হয়েছে হয়েছে, আর পাকা পাকা কথা বলতে হবে না। রেল লাইনে উঠে বলল, জানিস দাদা, এখানে একটা লোক কাটা পড়েছিল। কবে? সে যে মেলা গেল, মেলাতে লোকটা এসেছিল কালী থানে পুজো দিতে। পিলু কেমন ভয়ে কাঁটা হয়ে আছে। ভয় ভিতরে ঢুকে গেলে পিলুর চোখ খুব ভ্যাবলা হয়ে যায়। সে গুছিয়ে তখন কথা বলতে পারে না। কি করে কাটা পড়ল? কথা বলছিস না কেন? এসে তো গেলাম। দূর থেকে কালীবাড়ির বিশাল নিমগাছটা দেখা যাচ্ছে। রেল লাইনের গুমটি ঘরটা পার হলেই দেখা যায়। ওকে বললাম, তুই আর যাবি? পিলু কতক্ষণ কি ভাবল। আমার উপর বিশ্বাস কম। বলল, তুই যেতে পারবি? খুব পারবো, তুই যা, নালে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। আবার ডাকে, দাদারে। বল। তুই কিন্তু রেল লাইন পার হোস না। কেন? কখন গাড়ি এসে ঘাড়ের উপর পড়বে। এতক্ষণে বুঝতে পারলাম পিলুর ভয়টা কোথায়। কালীবাড়ির সীমানা ঘেঁষে রেল লাইন চলে গেছে। পিলুর ধারণা রেল লাইনটা ভালো না। কালীবাড়ির কাছটায় ফি বছর কেউ না কেউ কাটা যায়। কেউ এখানে আত্মহত্যা করতে চলে আসে। জায়গাটার কোনো অশুভ প্রভাব আছে। কেউ বলে মা কালীর ভোগে গেছে। তা দাদাটাকে কাজে অকাজে রেল লাইন পার হতেই হবে। যা অন্যমনস্ক, যদি কিছু হয়ে যায়। সেই ভয়ে কেমন ভ্যাবলা বনে গেল পিলু। আমি ঠিক দেখে পার হব, ভাবিস না। পিলুর এইভাবে কত রকমের যে ভয় তার দাদাটাকে নিয়ে। সে নিমগাছটার কাছে এসে বলল, আমি যাই। কিন্তু আশ্চর্য, কালীবাড়ির সামনের রাস্তাটায় কেউ নেই। সেবায়েত কোন দিকটায় থাকে জানি না। পকেটে মানুক আকার দেওয়া একখানা চিঠি সম্বল। লম্বা পাঁচিলের মতো মন্দির চলে গেছে। কিছু কাক হাহাকার করে ডাকছে অশ্বত্থ গাছের মাথায়। দুটো বড় পেল্লাই দরজা, দুটোই বন্ধ। মন্দিরের বাঁ দিকে এক ফালি একটা দরজা চোখে পড়ল। দুটো লোক মন্দিরটার দক্ষিণের মাঠে ঘাস কাটছে। একটা রিকশা ক্রিং ক্রিং করে বেল বাজিয়ে এলো, আবার নিমেষে উধাও হয়ে গেল। পিলু তার দাদাকে এভাবে একা ফেলে যেতে ভরসা পেল না। এ যেন দাদাকে একটা রাস্তায় ছেড়ে দিয়ে যাওয়া হবে। সে খুব সাহসী হয়ে যায়।
আমি খুব সন্তর্পণে এগোচ্ছি। গাছপালার ফাঁকে বিকেলের রোদ নেমে যাচ্ছে। বিরাট এলাকা জুড়ে এই মন্দির। শনি মঙ্গলবারে মানত দিতে লোকজন আসে। আমরাও দু একবার ওইসব দিনে ঘুরে গেছি। ঢাক বাজছে, ঢোল বাজছে, বলির পাঁঠার আর্তনাদ, আর মন্দিরের ভিতর কেউ জোরে জোরে মন্ত্রপাঠ করছে। লোকজনে ভরে থাকে। মাথায় কপালে পাঁঠার রক্ত। বৌছিরা নানা রকম মানতে ব্যস্ত। সারি সারি রিক্সা, গাড়ি লেগেই থাকে। আজ সেসবের কিছু নেই। কেমন খাঁ খাঁ করছে। মন্দির থেকে কাউকে বের হতে দেখা গেল না। মহামারীতে সব শেষ হয়ে গেলে যেমন জনশূন্য হয়ে যায় গাঁগঞ্জ, আমার আর পিলুর কাছে এখন জায়গাটা সে রকমের। পিলু তো বউ এগিয়ে যাচ্ছে। সে ইটের রাস্তা পার হয়ে মন্দিরের রোয়াকে উঠে গেল। তারপর ফালি দরজাটা ঠেলতেই দেখল সামনে বড় কোঠাঘর। তক্তপোষে ৩-৪ জন ছেলে বুড়ো শুয়ে। আসলে সবাই দিবানিদ্রা যাচ্ছে। সে সন্তর্পণে নেমে এসে বলল, দাদা, সবাই ঘুমোচ্ছে রে। এ কেমন জায়গা রে? বেলা পড়ে এলো, তবু ঘুমোচ্ছে। তারপর বলল, ডাকবো? আমার কেমন অস্বস্তি হচ্ছিল। পরের বাড়ি, আমি এদের আশ্রিত হয়ে থাকব। আমার এই অসময়ে কতটা ডাকার দাবি আছে সে নিয়ে যখন ভাবছি, তখনই মন্দিরের দরজা খোলার শব্দ পাওয়া গেল। বিরাট পেল্লায় দরজা ঠেলে ঠেলে কেউ খুলে দিচ্ছে। আমারই বয়সী একটি মেয়ে, ডুরে শাড়ি পরনে, মাথায় ঘোমটা। পিলু ছুটে গিয়ে বলল, আমার দাদা এখানে থাকবে, ভিতরে খবর দাও না। বালিকাটি কিছু বুঝতে পারল না। সে ঘড়া করে জল এনে ঢেলে দিচ্ছে মন্দিরের চাতালে। উঁকি দিয়ে দেখলাম কেউ যেন মন্দিরের ভিতর গেরুয়া নেংটি পরে শুয়ে আছে। মানুষ না বলে কঙ্কালি বলা ভালো। আমাদের কথাবার্তায় কারো ঘুমের ব্যাঘাত ঘটতে পারে ভেবে বালিকাটি সদর দরজার বাইরে বের হয়ে বলল, কাকে খুঁজছ? আমি বলতে যাচ্ছিলাম, কিন্তু পিলু বাধা দিয়ে সামনে এগিয়ে গেল। বলল, আমার দাদা মাস্টার, পকেটে চিঠি আছে, দেখা না রে দাদা। বালিকাটি হঠাৎ ফিক করে হেসে দিল। ও মা, আমাদের নতুন মাস্টার দরজায় দাঁড়িয়ে আছে গো। আসেন আসেন, তা তো ছোট কেন, ভেতরে আসেন। আপনার সকালে আসার কথা ছিল না? বলেই সে ভিতরে দৌড়ে খবর দিতে গেল। কোন দিকে যায় লক্ষ্য করছি। চাতালের পাশে মন্দিরের মিনা করা থাম। মেয়েটি থামের আড়ালে হারিয়ে গেল। তারপরই ফের হাজির। মা, দাঁড়িয়ে রইলেন কেন গো? আমার সঙ্গে আসেন। এটা কে? আমার ভাই। আপনিও আসেন। পিলু বলল, দাদাকে দিয়ে গেলাম, আমি যাব না, বাড়ি ফিরতে হবে। দাদাকে দেখে রাখবে কিন্তু। বলেই দৌড়। মেয়েটি এবারেও হাসল। বলল, আমরা খেয়ে ফেলব না, আপনার দাদাটি আস্তই থাকবে। বুঝতে পারছি বয়স কম হলেও অনেক অভিজ্ঞতার ছাপ মেয়েটির মুখে। জানি না এ বাড়ির সে কে হয়। এতটুকুন মেয়ের ঘুমটা কেন? চোখ ডাগর, মুখে আশ্চর্য সজীবতা, শরীরে বড় বেশি লাবণ্য, পিলুর চেয়েও বেশি পাকা পাকা কথা। চাতাল পার হয়ে যাবার সময় বলছিল, ভয়ে কুঁকড়ে আছেন গো দেখছি, দিন পুটুলিটা হাতে দিন। বলেই আমার দিকে ভারী চোখে তাকালো। এমন চোখ এবং চোখে টান আমি জীবনেও দেখিনি। যেতে যেতে আমার শরীর কাঁটা দিয়ে উঠল। পুঁটুলিটা সে যেন জোর করেই হাত থেকে কেড়ে নিল। এভাবে আমার পৃথিবী ক্রমেই বড় হয়ে যেতে থাকল। এখানে এসে টের পেলাম ধর্মস্থানে খাবারের অভাব হয় না। দেশ ছেড়ে আসার পর এই প্রথম পর্যাপ্ত আহারের মুখ দেখলাম। সেবায়েত মানুষটি যে এ অঞ্চলের একজন মানী ব্যক্তি, 2-1 দিনেই তা টের পাওয়া গেল। জেলা কংগ্রেসের প্রভাবশালী ব্যক্তি। মানু কাকাও কংগ্রেসের হয়ে জেল খেটেছে। সেই সুবাদে আলাপ এবং ঘনিষ্ঠতা। ফলে আমার আরও 2-4 জন আশ্রিতের মতো এখানটায় জায়গা হয়ে গেল। তবে প্রথমটায় 2 দিন খুব আড়ষ্ট ছিলাম। বাইরের ঘরে চুপচাপ বসে থাকতাম। স্নানের সময় হলে
সেই ঘোমটা দেওয়া বালিকাটি আসতো, বলতো, চান করে নিন, খাবেন না? এত জড়ভরত হয়ে থাকেন কেন? মেয়েটা এত চোপা করে কেন বুঝি না। এখানে বোধহয় সবাই হইচই করে থাকতে ভালোবাসে, বাড়ির হালচাল বুঝতে সময় লাগে। এই কথাটা কি করে যে মেয়েটাকে বোঝাই। ওর নামও জেনে গেছি, সবাই লক্ষ্মী বলে ডাকে। ভিতরে গেছি, দেখেছি পাকশালার দরজায় কলসি কাঁখে দাঁড়িয়ে আছে। একবারও ওকে কাঁখে কলসি ছাড়া দেখিনি। এর কি শুধু এই কাজ? আর মাঝে মাঝে ইদানিং আরও একটা কাজ পেয়েছে, সেটা বোধহয় আমার দেখাশোনা করা। চিঠিটা দেখার পরই সেবায়েত মানুষটি বলেছিল, থাকতে পারবে তো? বাড়ির জন্য মন কেমন করবে না তো? মাথা হেঁট করে দাঁড়িয়েছিলাম। যখন যা দরকার বলবে, কোনো সংকোচ করবে না, নিজের বাড়ি মনে করবে। যে যার মতো এখানে থাকে খায়, এটা এজমালি সংসার। লক্ষ্মীকে ডেকে বলল, ওর ঘরটা দেখিয়ে দে, হাত পা ধুয়ে নাও। চা খাও তো? চা না খাও মুড়ি সন্দেশ, যেটা ভালো লাগে বলবে। তারপরই ডেকেছিল, শুনছ? মাথায় বেশ ঘোমটা দিয়ে যিনি এলেন তার দিকে তাকিয়ে বললেন, মাস্টারদার ভাইপো, দেশ থেকে এরা সবাই চলে এসেছে, তোমাদের নতুন মাস্টার, খেয়াল রেখো। এত ছেলে মানুষ বুঝতে পারিনি। এখান থেকেই কলেজে পড়বে, নটুপটুকে পড়াবে, পছন্দ কিনা দেখো। আমি বাড়িতে থাকবো শুনেই তিনি মাথার ঘোমটা কিছুটা টেনে কপালের উপর তুলে নিলেন। নিজের লোক, ঘোমটা দেওয়া ঠিক না। ছেলে দুটো ভারী দুষ্টু, পড়তে চায় না। তোমার নাম কি? বিলু। আমি কিন্তু বিলু বলেই ডাকবো। সেবায়েত বললেন, তোমার বৌদি, যা কিছু দরকার এর কাছে চাইবে, কোনো সংকোচ করবে না। আমার বৌদিটির রূপের বর্ণনা দিলাম না, কারণ এমন কিছু সৌন্দর্য থাকে যার বর্ণনা দেওয়া যায় না। এতে বৌদিকে আমার খাটো করাই হবে। দীর্ঘাঙ্গী, পরনে লাল পেড়ে শাড়ি, হাতে দুটো সাদা শাঁখা। খুব লক্ষ্য না করলে শাঁখা এবং হাতের রং পার্থক্য করা যায় না। বৌদি লক্ষ্মীকে ডেকে বলল, নটুপটুকে ডেকে দে, ওদের মাস্টারমশাই এসেছেন, প্রণাম করে যেতে বল। লক্ষ্মী বলেছিল, তোমার ছেলেরা ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? তুলে দে। ভাবতে পারছি না। কার্তিকের বেলা পড়ে আসে সহজেই, সহজেই সন্ধ্যা নেমে আসে। অবেলায় এরা কেন ঘুমায়? লক্ষ্মী আমাকে বারান্দায় টুলে বসিয়ে সেদিন প্রায় সবাইকে চেঁচামেচি করে জাগিয়ে দিয়েছিল। নিজে বিরক্ত বোধ করেছিলাম ওর চেঁচামেচিতে, কি না জানি ভাবে। অথচ সেবায়েত মানুষটি ঠান্ডা মাথায় বলেছিল, কে এসেছে বললি? নতুন মাস্টার এসেছে। তোমরা ঘুমোচ্ছ আর মানুষটা কি ভাববে বলো তো? মানুষটা মানে আমি। এ বাড়ি কার বাড়ি, কে আসল মহাজন, কাকে বেশি সমীহ করতে হবে, এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। নটুপটু এসেছিল, তবে তখন নয়, সন্ধ্যায় লক্ষ্মী হারিকেন জ্বালিয়ে দেবার পর। কারণ ভিতর বাড়িটাতে অসংখ্য ঘর, ছোট ছোট দরজা, জানালা আরও ছোট। ছর্দির বাড়ির মতো বিশাল বিশাল দরজা জানালা এ বাড়িতে নেই। মন্দিরের দুটো বিশাল দরজা বাদে আর সর্বত্র কেমন কানা গলিগুজির মধ্যে ঘরগুলি হারিয়ে গেছে। আমাকে লক্ষ্মী যখন পড়ার ঘরটায় নিয়ে গেছিল তখন প্রায় হাঁপ ছেড়ে বেঁচেছিলাম। রাস্তার পাশে রোয়াকের উপর ঘর, একটা দরজা সামনে, ভিতরের দিকে আরেকটা দরজা, রাস্তার উপর দুদিকে দুটো জানালা, আর দক্ষিণের দিকেও একটা জানালা আছে। ওটা খুলে দিতেই সামনের মাঠ দেখতে পেয়েছিলাম, আর মনে হয়েছিল এই ঘরটাই সবচেয়ে বেশি বড়। দুপাশে দুটো বড় তক্তপোষ, মাঝে তিনটে হাতল ভাঙা চেয়ার, একটা টেবিল চাকচিক্যবিহীন, সামনে তাক, নটুপটুর স্লেট পেন্সিল খাতা বইতে ঠাসা। বাড়িতে ঢোকার আগে এখানেই ৩-৪ জন লম্বা হয়ে শুয়েছিল, ঘুমোচ্ছিল। পিলু দরজা ফাঁক করে বলেছিল, এ কেমন বাড়ি রে দাদা, অবেলায় সবাই ঘুমায়। দুরাত কাটাবার পর কিছুটা ধাতস্থ হয়ে গেছি।
বাড়িতে অতিথি অভ্যাগত আশ্রিতের সংখ্যা অনেক। সবার সঙ্গে আলাপ হয়ে গেছে, শুধু একজন বাদে। তিনি মন্দিরেই থাকেন খান। একটা গেরুয়া নেংটি পরে থাকেন, গায়ে জামা দেন না, চোখ সব সময় লাল, যেন সেই মহাভারতের দুর্বাসা মুনি। সকালবেলায় হোতার সাঁকো থেকে বড় নিমগাছটা পর্যন্ত কেবল পায়চারি করেন, আর সংস্কৃত শ্লোক অনর্গল আউড়ে যান। যেন পৃথিবীটাকে পবিত্র রাখার দায়িত্ব, ধর্মাধর্ম রক্ষার দায়িত্ব তাকে কেউ অর্পণ করে গেছেন। এমন কঙ্কালসার মানুষ, অথচ কি দৃপ্ত আর তেজি। মন্দিরের আসনে যখন বসে থাকেন, আমার মাঝে মাঝে তাকে কাপালিকের মতো লাগে। যদি কখনো তার চিৎকার ভেসে আসে, বাড়ির সবাই কেমন তটস্থ হয়ে পড়ে। নটু বলেছিল, নরেন খ্যাপা, কাছে যাবেন না, চোখে পড়ে গেলে রক্ষে নেই। মন্দিরে বসিয়ে সারাদিন গীতা পাঠ করাবে, উঠতে দেবে না, চান করতে দেবে না, কেবল বলবে, খা খা আমারে খা। ভয়েই ঘরটা থেকে সহজে তাই বের হই না। সেবাইতের ছেলে নটু, পটু ওর বোনের ছেলে। বোন এখানেই থাকে, মাথায় সিঁদুর নেই, হাতে শাঁখা নেই। পটুর বাবা কোথায় থাকে জানি না, তবে তিনি বেঁচে আছেন জানি। গতকাল পিয়ন পটুর বাবার চিঠি দিয়ে গেছে। ধনঞ্জয় বলে একজন এ বাড়িতে আশ্রিত, পটুর জ্যাঠতুতো দাদা, ৩৫-৪০ দেখতে। ধনঞ্জয়ও ঘরের বার হয় না, পটুর মার ঘরে দিনরাত শুয়ে থাকে। ঘরটার জানালা ছোট বলে বারান্দার আলো থেকে সবকিছু ভিতরে স্পষ্ট দেখা যায় না। পটুর মাকে আমি দিদি ডাকার পর স্নেহশীলা রমণের আচরণ লক্ষ্য করেছি। বাইরে বড় কম বের হন। সকালবেলা তাকে দেখলে মনে হবে সারা রাত যেন না ঘুমিয়ে কাটিয়েছেন, চোখ বসে গেছে। সুশ্রী দেখতে, তবে লাবণ্য নেই তেমন। কোনো রোগ টোক থাকলে মেয়েদের যেমন লাগে, পটুর মা সেরকমের দেখতে। আমার ঘরের ওপাশের তক্তপোষটায় আরও একজন এবাড়ির আশ্রিতজন থাকেন। কালো কুচকুচে দেখতে, মাথায় বিশাল টাক, বেটেখাটো মানুষ। এবাড়ির আদায়পত্র তাঁর হাতে। নটুপটু দাদু ডাকে, আমি আর কি ডাকি, দাদুই ডাকতে শুরু করেছি। এতে খুব খুশি তিনি। আমার খাওয়া চান নিয়ে তার দেখছি বেশ একটা ভাবনা সৃষ্টি হয়েছে। আমার জামা প্যান্ট কোড়া কাপড় দুদিন ধরে কুলুঙ্গিতে পড়ে আছে। সকালে লক্ষ্মী মুড়ি সন্দেশ আর গ্লাসে জল নিয়ে এ ঘরে একবার আসে। 3 চেয়ারে আমরা 3 জন। পড়ার চেয়ে নানা রকম মুখরোচক খবর নিতে নটুপটু বেশি ভালোবাসে। খাবার এলে সেটা বেড়ে যায়। আমি আশ্রিত বলে সন্দেশের পরিমাণ কখনো কম হতো না, বরং আমার মুড়ির সঙ্গে 4টে কাঁচাগোল্লা থাকলে নটুপটুর ভাগে থাকতো 2টো। সকালের জল খাবার আমাদের 3 জনের একসঙ্গে, দুপুরের খাবার একসঙ্গে, রাতেও তাই। সকালের তদারকির দায় লক্ষ্মীর, দুপুরে বৌদি নিজ হাতে দেন, রাতেও তাই। নটুপটুর স্কুল নেই। আমার কলেজে ভর্তি হওয়ার বিষয়টি দাদাই ভার নিয়েছেন, সময় মতো হবে। লক্ষ্মী দুদিনেই কেমন তেরিয়া হয়ে বলল, মাস্টার তোমার কিছু হবে না, ওভাবে সব ফেলে রাখে। বলে সে নিজেই নিয়ে এলো একটা তার, সেটা টানিয়ে দিয়ে বেশ সুন্দর করে ভাঁজ করে রেখে দিল জামা কাপড়। লক্ষ্মীর এই ঘরে আরেকটা কাজ রাতে থাকে, আমাদের বিছানা করে মশারি টানিয়ে দেওয়া। নটু পটু আর আমি এক বিছানায় পাশাপাশি। পটুর শোয়া খারাপ বলে লক্ষ্মী বলে গেছে, ওটারে এক পাশে দেবেন, খুব লাথি মারে। জামা প্যান্টের দুরবস্থা নিয়ে এখন আর আমার ভাবনা হয় না। একটা হাফ প্যান্ট পরে সহজেই এ ঘর ও ঘর করতে পারি। এ বাড়িতে পোশাক আশাকের প্রাবল্য খুব কম। আমার ছাত্ররাও দেখছি খদ্দরের প্যান্ট জামা পরে, বদ্রিদাও তাই। বদ্রিদা হাতে কাঁচা কাপড় পরেন। ধোপা বাড়ির সঙ্গে এ বাড়ির সম্পর্ক কম, কেবল দিদি একটু সাজগোজ করতে ভালোবাসেন। তাকে কখনো দেখেছি আয়নার সামনে বসে সাজগোজ করছেন। বৌদির 3 বেলা স্নানের অভ্যাস, বাড়িতেই চান করেন। আমারও তাই নির্দিষ্ট ছিল, কিন্তু কালীবাড়ির পিছনে বিশাল ঝিল, বাঁধানো খাটলা দেখার পর দাদুর সঙ্গে সেখানে চান করাই শ্রেয় বোধ হয়। সারাদিন লক্ষ্মীর কাজ ছিল ঝিল থেকে জল টানা। আমার জন্য বাড়তি জল ওর আর টানতে হয় না, সেটাও বোধহয় মনের মধ্যে কাজ করছিল।
এবং তারপরেই লক্ষ্মী কেমন আমার প্রতি সদয় হয়ে গেল। কোনো কথায় আর চোপা করত না, বরং মাঝে মাঝে লক্ষ্য করেছি কথা বলতে বলতে চোখ নামিয়ে নেয়। সে অন্তজ শ্রেণী থেকে এসেছে, এটাও টের পেলাম। আর টের পেলাম লক্ষ্মীর ইতিপূর্বে 2 বার বিয়ে হয়েছে। কপালে বর্ষ হয়নি, মা বাবা নেই, শেষে কাকে বগে ঠুকরে খাবে এই ভয়ে সে বাড়ির আশ্রয়ে উঠে এসেছে। ধীরে ধীরে বুঝতে পারছিলাম লক্ষ্মীর জন্য আমার ভিতরে আরেকটা কষ্ট তৈরি হচ্ছে। কেন এমন হয় বুঝি না।